আজ জানিয়ে দেব আজকের 20টি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপৃষ্ঠ 120, মৃত 1। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের। যাওয়ার হলে 21-এর আগেই চলে যান। কোয়েলের ইস্তফার পরেই মমতার ডেডলাইন, নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। বিমান বন্দরের ভেতরের মসজিদ বন্ধ, নামাজ পাঠ। বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদেই নামার ডাক সিদ্দিকুল্লার। এবার গোটা বাংলায় মিড ডে মিলের দায়িত্বে ইসকন। কেন এমন সিদ্ধান্ত? কারণ ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্যসভায় 4 নম্বর উইকেট পড়ল তৃণমূলের। ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গেই বৈঠক কোয়েলের, তিনিও বিজেপিতেই। অনশনরত ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন সেটাই করুন, কেন্দ্রকে বলল দিল্লি হাইকোর্ট। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত 500 রোহিঙ্গার। অভিষেককেই জঙ্গলে ছেড়ে আসতে হবে, মমতার বাঘের মতো মন্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রার। আমাদের লোকেরা সপ্তাহে 4টে কোয়ার্টার দখল করছে, জিতেন্দ্র তিওয়ারির ভিডিও ফাঁস করেই তোপ তৃণমূলের। কালীঘাটে আবারও ধাক্কা, ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস, মুখ খুললেন নিজেই। বুদ্ধদেবের বাড়ির নিরাপত্তা ফেরালো শুভেন্দু সরকার, মোতায়েন বাড়তি রক্ষী, ভোটের আগেই কমিয়েছিল তৃণমূল। 21শে জুলাই এবার 4 মঞ্চে ভাঙনের রাজনীতিতেই শহীদ দিবস টুকরো, নতুন সমাবেশের ইঙ্গিত এনসিপিআইয়ের। 1998 বা 2004-এর মতো আবার শুরু করব, হার মানতে নারাজ মমতা, কি বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নজরে চিকেন স্নেকের নিরাপত্তা, শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও হতে পারে কড়া পদক্ষেপ, তদন্ত করবে মেডিকেল কাউন্সিল। জন্ম মৃত্যুর সার্টিফিকেট বড় পরিবর্তন, এবার থেকে মানতে হবে কড়া নিয়ম, কি বদলালো। ক্যারিবিয়ান দ্বীপে পাচার, তৃণমূলের কালো টাকা, বিস্ফোরক ঋতব্রত শিবিরের মুখপাত্র প্রসূন। চেয়ার বাঁচাতে লাখ লাখ টাকা বিলি, পঞ্চায়েত প্রধানের নোট ছড়ানোর ভিডিও ঘিরেই মালদহে শোরগোল। ফের চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ভুল চিকিৎসায় শিশুর হাত বাদ, দায়ের এফআইআর। পিএম শ্রী প্রকল্পের আওতায় স্কুল পিছু 25 লক্ষ, রাজ্যে চিহ্নিত 12,300 স্কুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপৃষ্ঠ 120, মৃত 1। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের। রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা ভিড় এবারও। একটিবার প্রভুকে স্বচক্ষে দর্শন করার জন্য দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতেই। সেই বিপুল ভিড় ঠেলেই নীল মাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে 120 জন পুণ্যার্থী। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বর ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যেই। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের রশিতেই টান দেওয়ার উদ্দেশ্যে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই ব্যাপক বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়েন তারা। ব্যাপক ভিড়ের কারণে এই চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উড়িষ্যার স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, অসুস্থ বহু পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল এবং একাধিক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করেই আগাম সতর্ক ছিল উড়িষ্যা প্রশাসন। 800টি নিরাপত্তা ব্যবস্থাও মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে। হাজার হাজার পুলিশ কর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে, দমকল এবং চিকিৎসক টিমও। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য বিশেষ উদ্ধার পথও আগে থেকেই তৈরি রাখা হয়েছিল। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথ দর্শন এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। চলছে পুলিশের লাগাতার মাইকিং। যাওয়ার হলে 21-এর আগেই চলে যান। কোয়েলের ইস্তফার পরেই মমতার ডেডলাইন, নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। প্রতিদিন কেউ না কেউ দল ছাড়ছেন। বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। তার কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল ছাড়ের হিড়িক অব্যাহত তৃণমূলে। বুধবার মদন মিত্র বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছিলেন। বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য পদ ছেড়েই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিক। দল ছাড়ার ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত। আর কিছুক্ষণের মধ্যে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। বললেন ইডি, সিবিআই
থাকা বিজেপি বিভিন্ন রকমের চাপের মুখে যাদের যাওয়ার আছে তাদের অনুরোধ করছে 21শে জুলাইয়ের আগেই চলে যান, লোটা কম্বল নিয়ে চলে যান। তার কথাতে ইঙ্গিত তৃণমূল পালিত শহীদ দিবসের দিন থেকেই নতুন করে দল গড়তে উদ্যোগী হচ্ছেন তিনি। বক্তব্যের একেবারেই শেষে মমতার বক্তব্যের একটি এই অংশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা বলেন, বিজেপি বলছে নামও রাখবো না, নিশানাও রাখবো না। অনেক দল অনেকবার প্রতীক বদল করেছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি যোগ করেন, ক্ষমতার জোরে দলের নামও পরিবর্তন করা যায়, কিন্তু তার ভাবনা, লক্ষ্য, দৃষ্টিভঙ্গি বদল করা যায় না। বুধবার মদন মিত্র মমতার হাত ছেড়েই যোগ দিয়েছিলেন বিদ্রোহী ঋতব্রত শিবিরে। পরের দিনই পদত্যাগের পর কোয়েল মল্লিককে দেখা গেল দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করতে। এর আগেও তৃণমূলের লোকসভা সাংসদেরা এনসিপিআইতে যোগ দেওয়ার আগেই বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গেই বলেন, দেখলাম আরও একটা সাংসদ চলচ্চিত্র শিল্পী বিজেপি এক নেতার সঙ্গে মিটিং করে পদত্যাগ করলেন। তিনি আগেই পদত্যাগের ইমেল পাঠিয়েছিলেন, এখন সশরীরে গিয়ে পদত্যাগ করেছেন। এখন সশরীরে গিয়ে পদত্যাগ করেছেন। এছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তৃণমূল ছাড়ার ঘোষণাও করেছেন। ইস্তফাপত্র তিনি পরে তৃণমূলকে নেত্রীকেই পাঠাবেন বলেও জানিয়েছেন। কোয়েলের নাম না করে পদত্যাগের কথা উল্লেখ করে মমতা দল ছাড়ার ডেডলাইন বেঁধে দেন। তিনি বলেন, এতে আমরা দুর্বল হব না। বুধবারের পর বৃহস্পতিবারেও মমতা বলেছেন, যারা থাকবেন তারা সোনার খনি, আর যারা পাল্টা দাবি যারা দল ছাড়ছেন তাদের অনেকেই গোপনে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। তৃণমূলের ভাঙনের জন্য বিজেপির দিকে আক্রমণ বজায় রেখেছেন মমতা। কেন্দ্রের বিজেপি সরকারের দায়িত্ব নিয়ে এবার বারবার প্রশ্ন তুলেছেন তার কথায়। দিল্লির মদতে যা ইচ্ছা আপনারা করে যাচ্ছেন, আগে দিল্লিটা রক্ষা করুন। দিল্লির অবস্থা ভালো নয় বলেও কটাক্ষ করে মমতা সোনাম ওয়াংচুকের অনশন প্রসঙ্গও টেনে আনেন। কেন দিল্লির সরকার সোনামের সঙ্গে কথা পর্যন্ত বলতে যায়নি, সেই প্রশ্নও তুলেছেন। তৃণমূল নেত্রী অভিযোগ করেন, পুলিশের ভয় বা অর্থের প্রলোভন দেখানো হচ্ছে 21শে শহীদ দিবসের শহীদদের পরিবারকেও। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে 21শে জুলাই শহীদ স্মরণ করার বার্তা দেন মমতা। তবে সেই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আর্জিও তার। বিমানবন্দরের ভেতরের মসজিদে বন্ধ নামাজ পাঠ। বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদে নামার ডাক। সিদ্দিকুল্লার বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। সূত্রের খবর, সোমবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকছে। তাতে এই প্রতিবাদের ডাক সিদ্দিকুল্লার। নামাজ পড়ে এই প্রতিবাদের ডাক প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। শুক্রবার বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ স্বরূপ স্থানীয় বাসিন্দারা এই বিমানবন্দরের ভেতরে থাকা ওই মসজিদে নামাজ পাঠ করবেন বলেও জানিয়েছেন নেতা। পাশাপাশি রাজ্যে 1 কোটি মানুষকেই কালো ব্যাজ পরিয়ে নামাজে শামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। সিদ্দিকুল্লাহ বলেন, সকাল 11:30 নাগাদ এলাকার লোকজন ওখানে নামাজ পড়তে যাবে। আর বাংলার 1 কোটি মুসলমানদের কাছে অনুরোধ, কালো ব্যাজ পরে নামাজ পড়তে যান, আল্লাহর কাছে দোয়া করেই চলে আসুন। কোনো বিক্ষোভ প্রদর্শনের দরকার পড়ে না, কোনো মাইকিং ক্যানভাস কিছু থাকবে না। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আঙিনাতেও শুরু হয়েছে চাপানোতর। দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার আরও বলেছেন, এই বাংলাতেও কোনো জামায়াতি শরীয়তি আইন চলবে না। এখানকার শান্তিপূর্ণ মুসলমান ভাইদের কাছে অনুরোধ, কারো উস্কানি আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ সবার আগে, নিরাপত্তা সবার আগে। তার সাফ কথা, নিরাপত্তা দেশের প্রশ্নে কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারে না। ওনার মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, ওর যা খুশি বলতে পারে, আপনার কোনো উস্কানিতে পা দেবেন না আপনারা। অন্যদিকে সিদ্দিকুল্লার বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও তিনি বলেছেন, উনি তো চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদিও আগে স্পষ্ট করেছিলেন জাতীয় নিরাপত্তা সবার আগে, তার কথাই বিমানবন্দরের লোকেশন নিরাপত্তা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। চীন নিরাপত্তা খুব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দেইনি, ভদ্র থাকবেন, আইন মেনেই চলবেন, নিজের ধর্ম পালন করবেন, সব ঠিক চলবে। আর বন্দে মাতরমটা গাইতেই হবে। এবার গোটা বাংলা মিড ডে মিলের দায়িত্বে ইসকন। কেন এমন সিদ্ধান্ত, কারণ ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে, আর তার মেনু নিয়েই তুঙ্গে বিতর্ক। এবার শুধু কলকাতা নয়, নদিয়ায় তারপর রাজ্যের সর্বত্র মিড ডে মিল চালু হবে। প্রশ্ন ওঠার পরেও কেন ইসকনকেই দেওয়া হলো মিড ডে মিল সরবরাহের দায়িত্ব, তা নিয়েই তুঙ্গে চাপানোতর। বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠান কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ, মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে এই সঙ্গে নিয়েই বাংলার নবনির্মাণের পথে এগোতে চাই। সমাজের উন্নয়ন সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটা ভালো পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের স্কুলগুলিতে যে ছাত্রছাত্রীরা মিড ডে মিল গ্রহণ করে তারা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিক পিছিয়ে থাকা পরিবারের সন্তান। সচ্ছল পরিবারের শিশুদের অধিকাংশ এই প্রকল্পের উপর নির্ভর করে না, তাই অপুষ্টি থেকে দূর করতে পুষ্টিকর খাবারের বিশেষ প্রয়োজন রয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সে কথা মনে করিয়ে এই শুভেন্দু বলেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে মিড ডে মিল নিয়ে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে তা অত্যন্ত দুঃখজনক। শিশুদের খাবার নিয়ে
অনিয়ম করা পাপের সমান। আগামী দিনে ইসকন এই শুধু দায়িত্ব পালন করে নিজেদের শিশুদের কাছে উন্নত মানের পুষ্টিকর খাবার পৌঁছে দেবে, সেটাই আমাদের কর্তব্য। উল্লেখ্য, গত 22শে জুন বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, গৌরীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথেই পশ্চিমবঙ্গ চলবে, সংস্কৃতি থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকে মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য দায়িত্ব দিচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাতেই দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে। আপত্তি থাকে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাদের জোর করবে না, ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই। সরকার এহেন উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলাও। রাজ্যসভায় 4 নম্বর উইকেট পড়ল। তৃণমূলের ইস্তফা দিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক কোয়েলের, তিনিও বিজেপিতে। গত ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গেই কোয়েল মল্লিককেও রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। অবশেষে সত্যি হলো জল্পনা, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল। তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সম্প্রতি ভূপেন্দ্রর হাত ধরেই তৃণমূলের 20 জন সাংসদ, লোকসভা সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। চলতি মাসে রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের 3 জনকেই রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের সাক্ষাতের পরেই জল্পনা, তবে কি তিনিও বিজেপিতে যাচ্ছেন? সুখেন্দু শেখরের মতো তাকেও কি রাজ্যসভায় পাঠাবে বিজেপি? সূত্রের খবর, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের কাছে ইমেল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন কোয়েল। কিন্তু নিয়ম অনুসারে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হলে সাংসদকে সশরীরে হাজিরা দিতে হয়। সেই মতো বৃহস্পতিবার সকালে রাজ্যসভার চেয়ারম্যানের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন রুক্মিণী, যিনি কোয়েল নামেই সমধিক পরিচিত। তারপরেই তিনি দেখা করেন ভূপেন্দ্রর সঙ্গেই। গত 9 জুলাই বিজেপিতে যোগ দেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ। যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই তিনি 3 জনকেই রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি। উল্লেখ্য, সুস্মিতা, প্রকাশ চিক এবং সুখেন্দু শেখরের পদত্যাগের কারণ রাজ্যসভার 3টি আসন খালি হয়, তাদেরই এবার এই আসনে প্রার্থী করে পাঠায় বিজেপি। অর্থাৎ প্রার্থীরা একই, কেবল দল বদলে যায়। ভোট হয়নি। শুক্রবার এই 3 জনের হাতে রাজ্যসভার সাংসদ পদের শংসাপত্র তুলে দেওয়া হবে। প্রশ্ন উঠছে, কোয়েল কি সেই পথেই হাঁটবেন? গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ হওয়ার পর একবারও সাংসদদের কোনো অধিবেশনে যোগ দেওয়া হয়নি কোয়েলের। সোমবার থেকেই বাদল অধিবেশন শুরু হচ্ছে। সাংসদ পদ পাওয়ার পর সেটাই হতে পারত কোয়েলের প্রথম অধিবেশন, কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন। অনশনরত ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন সেটাই করুন, কেন্দ্রকে বলল দিল্লি হাইকোর্ট। টানা অনশনের কারণেই শরীর ভাঙছে শিক্ষাবিদ তথা সমাজ সৈনিক ওয়াংচুকের। এই পরিস্থিতিতে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্টে মামলা রুজু হয়েছে বুধবার। অনশনরত সোনাম ওয়াংচুকের জীবন রক্ষায় যা প্রয়োজন তাই করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কেরিয়ারের বেঞ্চের নির্দেশ, সরাসরি সরকারি চিকিৎসকদের দিয়েই প্রতিদিন ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে যদি চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে। 2 বিচারপতির বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ, প্রতিটি জীবন মূল্যবান। বৃহস্পতিবার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকেই জানান যে সরকারি চিকিৎসকেরা ইতিমধ্যেই ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তুষারের আশ্বাস, চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে ওয়াংচুকের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে তা কেন্দ্র করবে। সেই ক্ষেত্রেই তবে চিকিৎসকের পরামর্শ মেনেই চলা হবে বলেই জানিয়েছেন। টানা অনশনের কারণে শরীর ভাঙছে শিক্ষাবিদ তথা সমাজ সৈনিক ওয়াংচুকের। এই পরিস্থিতিতে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্টে মামলা রুজু হয়েছিল বুধবার। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সেই মামলা শোনে উচ্চ আদালত। নিট কেলেঙ্কারির পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টির যন্তর মন্তর এই প্রতিবাদ শুরু করে। আর তার 7 দিন পরে এই সোনাম ওয়াংচুক অনশন শুরু করেন। বৃহস্পতিবার তার অনশনের 19 দিন। বুধবার রাতে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন 3 ইডিয়টস খ্যাত সোনাম। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার শরীর ভালো নয়, তবে খুব খারাপও নয়। এমন অবস্থা নয় যে 2-4 দিনেই মরে যাব। বুধবার ককরোচ জনতা পার্টির তরফে ওয়াংচুকের মেডিকেল বুলেটিন প্রকাশ করে বলা হয়েছে তার শরীর খুবই দুর্বল রয়েছে। 59 বছর বয়সী ওয়াংচুকের ওজন একদিনেই প্রায় 400 গ্রাম কমে 57.15 কেজি হয়েছে। অনশনে বসার আগে ওয়াংচুকের ওজন ছিল 66 কেজি। বুধবার তার রক্তচাপ ছিল 105/76, রক্তে শর্করার পরিমাণ ছিল 80 মিলিগ্রাম, রক্তে অক্সিজেনের মাত্রা 97%। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েকদিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়েই উদ্বেগ ছড়াতে শুরু করে।
ভিড়ও বাড়ছে যন্তর মন্তরে। জুলাইয়ের দিল্লির গরম উপেক্ষা করেই ছাত্রছাত্রী, অভিভাবক, সাধারণ মানুষ, শিক্ষাবিদেরা ওয়াংচোকে দেখতেই আসছেন। নিটের প্রশ্ন ফাঁসের পর দেশজুড়ে অন্তত 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিলেন বলেও অভিযোগ। তাদের মধ্যে দেহদুনের রিয়া কুমারী থাপ্পার বাবা মা বুধবার ফোন করে সোনামের স্বাস্থ্যের খবর নিয়েছেন। বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবি, অন্তত 500 জনের মৃত্যু হয়েছে। মায়ানমারের উপকূলে এই দুর্ঘটনা ঘটছে। নৌকায় রোহিঙ্গারা ছিলেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারের অস্থির পরিস্থিতি, বিগত কয়েক বছরেই বহু মানুষ দেশ ছেড়েছেন। বিশেষ করে আক্রান্ত ও নির্যাতিত মায়ানমারের রোহিঙ্গারা তারা নিরাপদ আশ্রয় ও সুস্থ জীবনযাত্রার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পার করার চেষ্টা করে। জানা গিয়েছে যে দুটি নৌকা বঙ্গোপসাগরে ডুবে গিয়েছে, সেই নৌকা দুটি মায়ানমারের রাখাইন প্রদেশ থেকেই ছেড়েছিল গত জুন মাসের শেষ ভাগে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং রাষ্ট্রপুঞ্জের রিফিউজি এজেন্সি যৌথ বিবৃতিতেই জানিয়েছে দুটি নৌকায় ডুবে গিয়েছে। অন্তত 500 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই নৌকায় বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের কয়েকজন বাসিন্দাও ছিলেন বলেও সূত্রের খবর। মৃতের আশঙ্কা আরও বাড়তে পারে, রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে। প্রথম নৌকায় 250 জন রোহিঙ্গা রিফিউজি ছিল। ওই নৌকাটি ছাড়ার কিছুক্ষণ পরেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় নৌকাটি গত 8 জুলাই মায়ানমারের ইরাওয়াডি উপকূলের কাছেই ডুবে যায়। ওই নৌকায় 280 জন ছিল বলেই জানা গিয়েছে। নির্ধারিত রুটের বাইরে গিয়েই ওই নৌকাগুলি যাচ্ছিল। তাছাড়া বর্ষাকালে এই সময়ে সমুদ্র উত্তাল থাকে, এই যাত্রা তার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর আগেও 2025 সালে প্রায় 900 জন রোহিঙ্গা রিফিউজি আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গিয়েছেন। বাবা মারা গিয়েছেন। 2026 সালে প্রায় 300 জন নিখোঁজ হয়ে গিয়েছেন আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে, যার মধ্যে রোহিঙ্গা, রিফিউজি ও বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে এই সামগ্রিক রুট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রুট রিফিউজি ও পরিযায়ীদের জন্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের মতো লড়াই করেছেন বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এবার কটাক্ষ করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে তিনি জানান, জঙ্গলের মতোই তৃণমূলেও বাঘেদের মধ্যেই লড়াই হচ্ছে। জনসাধারণের নিরাপত্তার সাথে এই সব বাঘেদের খাঁচায় বন্দি রাখা কিংবা জঙ্গলে পাঠিয়ে দেওয়া উচিত। মন্ত্রী বলেন, অভিষেককে জঙ্গলে ছেড়ে আসতে হবে। গতকালই বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলী কামারহাটির বিধায়ক মদন মিত্র মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরের সঙ্গে হাত মেলান। কালীঘাট তৃণমূল ছেড়ে অনুব্রত অভিযোগ করেন অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছিল তাকে। অন্যদিকেই অভিষেকের বিরুদ্ধে মুখ খুললেন মদনের অভিযোগ ইডির থেকেও এবি ভয়ঙ্কর বেশি। এই আবহে অভিষেক প্রসঙ্গেই মমতার বাঘের লড়াই মন্তব্য নিয়ে কটাক্ষ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ নাকি কালীঘাটের বাঘ? রাজ্যে এমন বাঘে বাঘে ছড়াছড়ি, বাঘদের খাঁচাবন্দি করে রাখাই ভালো। অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলেই তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। সভ্য সমাজে এই সব বাঘেদের জায়গা নেই। তবে কি অনুব্রত কি বাঘ? তিনি তো এখন মিউমিউ করেন। অগ্নিমিত্রার অভিযোগ, গত 15 বছর ধরে এই বাঘগুলো মানুষের ক্ষতি করে চলেছে এবং সমাজকে গ্রাস করেছে। সভ্য সমাজে এই ধরনের আচরণ কোনো জায়গায় নেই। তাদের এই সুন্দরবন কিংবা গুজরাটের গির অরণ্যেও ছাড়া আসা উচিত। অভিষেকের গলার পর স্বর পরীক্ষা প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, উনি আসলে মানুষ নাকি বাঘ তা পরীক্ষা করার জন্য হয়তো এই টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। বাঘিনী মমতার আশীর্বাদ ধন্য বড় বাঘের অভিষেক এলাকায় অন্য বাঘের ভাগ বসানো নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত। সব মিলিয়ে তৃণমূলের এই নেতাদের বর্তমান অবস্থাকেই বিড়াল বা ভাম জাতীয় প্রাণীর সঙ্গে তুলনা করে চরম বিদ্রুপ করেন অগ্নিমিত্রা।